তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিন্দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল। তলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারির বীণা। মাধবী বেতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগলো যে দোল। স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী। খোল দ্বার খোল লাগলো যে দোল। আজ রঙের উৎসব, আজ দোল উৎসব, আজ শুধুই আবিরের রঙে রেঙে ওঠার দিন। আপনাদের সকলকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বসন্তের আড্ডা। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা, আমার সঙ্গে রয়েছে আমার সহ সঞ্চালিকা দিশা। একেবারেই আজ বসন্তের সেই দিন যা আমরা সারা বছর ধরে অপেক্ষা করি, রঙে মেতে ওঠার দিন। আর যেমনটা শুরুতেই বলতে লাগে সেটি হচ্ছে গিয়ে এই বসন্ত উৎসবের সূচনা মূলত কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই করে গিয়েছেন। আর সেই সাথে সাথে তিনি তার নিবন্ধ বসন্ত এবং বর্ষা, সেই নিবন্ধে তিনি কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছেন বসন্ত গৃহহীন, বসন্ত গৃহত্যাগী। তো সেই জিনিসটাকে নির্ভর করেই এই যে গানটি সম্প্রতি আমরা শুনলাম যে খোল দ্বার খোল লাগলো যে দোল, এটি শুধু যে সামান্য একটি গান তেমনটা কিন্তু নয়। এই গানের মধ্যে লুকিয়ে আছে একটি বার্তা। শুধু যে দ্বার খোলার কথা বলা হচ্ছে, গৃহের দ্বার, সেটি কিন্তু নয়, অন্তরের দ্বারটিকেও খুলে দেওয়ার কথা বলা হচ্ছে। আর আজ যে শুধু আমরা এই সমস্ত কিছু নিয়েই কথা বলবো তেমনটা কিন্তু নয়। যেমনটা আমার সহ সঞ্চালিকা অনন্যা ইতিমধ্যেই বললেন, আজ আমাদের অনুষ্ঠানের নাম যেমন বসন্তের আড্ডা, তো ঠিক সেইভাবেই আজ আমরা আড্ডায় গানে গল্পে মেতে উঠব আজকের এই অনুষ্ঠানে। তবে তার আগে শুধু আমি আর অনন্যা নিশ্চয়ই গল্প করব না, তো আমাদের আজকের আড্ডায় যারা আমাদের বিশেষ অতিথি রয়েছেন তাদের সাথে একবার পরিচয় করিয়ে দেব। আমার আর আমার অনন্যার মাঝখানেই যিনি বসে আছেন, একবার তাদের সাথে আমরা আপনার পরিচয় করিয়ে দিই। হারমোনিয়ামে যিনি বসে রয়েছেন, আর পাশাপাশি আরেকজন যে বসে রয়েছেন তিনিও কিন্তু গায়িকা, তারা দুজনেই কিন্তু সঙ্গীত শিল্পী। হারমোনিয়াম নিয়ে যে বসে রয়েছেন তিনি হচ্ছেন অসীম ভৌমিক, এবং তার পাশেই বসে রয়েছেন মধুমিতা সুর রায়। নমস্কার। আর পাশাপাশি অনন্যার পাশে যে বসে রয়েছেন সিনথেসাইজারে তিনি হচ্ছেন বৃন্দাবন মণ্ডল, আর আমার ডান দিকে তবলায় রয়েছেন গিরিধারী দাস এবং অক্টোপ্যাডে রয়েছেন সুমন বিশ্বাস। তো আজ আমরা এই শিল্পীদেরকে নিয়েই আমাদের বসন্ত উৎসবের আড্ডার আজকের অনুষ্ঠানটি থাকছে। তবে পাশাপাশি অনন্যা
যে বিষয়টা বসন্ত মানে কিন্তু কারো কাছে প্রকৃতি, কারো কাছে প্রেম, আবার কেউ বসন্তকে রঙের উৎসব হিসেবেও দেখে। তো আমার যে প্রশ্নটা, তোমার কাছে বসন্তের মানেটা কি? একেবারেই দিশা, তুমি যেমনটা বললে যে কেউ এটাকে বসন্তের প্রেম, কেউ বসন্ত মানে কারোর কাছে রঙের উৎসব। আমার কাছে কিন্তু বসন্ত মানে একেবারে নতুনের সূচনা বলতে পারি। মানে শীতের যে সমস্ত মলিনতা, যে অসুস্থতা প্রকৃতি বয়ে নিয়ে আসে, সেটাকে একেবারে ঝেড়ে ফেলে প্রকৃতি যেমন সেজে ওঠে, নতুন ফুল ফুটে ওঠে গাছে গাছে, নতুন পাতা গজায়, প্রকৃতি একেবারে নবরূপে সেজে ওঠে। সেরকমই আমার মনে হয় যে আমাদের জীবনের যে সমস্ত মলিনতা, ধূসর দিন, সেগুলোকে পেরিয়ে একেবারে নতুনের সূচনা রঙিনভাবে করতে পারি আমরা এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে। আমার কাছে বসন্তটা একেবারে নতুনের সূচনা, একটা চির নতুন চির সবুজের সূচনা বলতে পারো। একেবারে। শুধু আমার কথা শুনবো না আমরা, আমাদের অতিথিরা যারা রয়েছেন তারাও কি ভাবেন বসন্ত নিয়ে, তারা কি ভাবেন বসন্তকে, তারা কিভাবে দেখেন, সেই বিষয়েও আমরা কথা বলবো। একেবারে মধুমিতাদি রয়েছে। মধুমিতাদি, তুমি কিভাবে বসন্তকে দেখো? আমার কাছে তুমি যেভাবে বললে নতুনের সূচনা, শীত শেষ হয়, তারপর যে একটা সুন্দর পরিবেশ চারিদিকে ছড়িয়ে পড়ে। ছোটবেলা থেকেই বসন্তকে দেখে এসেছি পাতা ঝরে যাওয়া, নতুন পাতা গজানো, এবং সাথে সাথে কিন্তু চারিদিকে বেশ একটা সুন্দর আবহাওয়া, না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা, একটা মনোরম পরিবেশ যেখানে খুব সহজেই আমার মনে হয় মিলিয়ে যাওয়া যায়। আমার কাছে বসন্ত মানে এটা। সাথে তো দোল উৎসব আছে, সাথে সাথে বসন্ততে আরও অনেক কিছুই আছে যেগুলোকে আমরা সবাই মিলেমিশে কিন্তু বেশ ভালোভাবে এনজয় করি। বসন্ত কিন্তু ঋতুচক্রের একবারে শেষ ঋতু, কিন্তু যে শীতের যে একটা ঝরা মরশুম, সেটা পেরিয়ে একেবারে সবুজের সূচনা এই বসন্তের মধ্য দিয়ে। এরকম একটা প্রকৃতির গান শুনি তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা অনন্যা, তুমি আমাকে বললে যে একটা প্রকৃতির গান শোনাতে, তো সেভাবেই আমি একটা গান বেছেছি। যে সমস্ত গান আমরা শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি, এই গানটিও সেই সমস্ত গানের মধ্যেই পড়ে। শ্রদ্ধেয়া শিল্পী শ্রীমতী আশা ভোসলেজির গাওয়া একটি জনপ্রিয় বাংলা ছায়াছবি যার নাম মোহনার দিকে, সেই ছায়াছবি থেকে শ্রদ্ধেয় স্বপন চক্রবর্তীর সুর এবং কথায় কে যেন আবির ছড়িয়ে দিলে এই গানটা গাইছি। কে যেন ভোরের
ভক্তি উপস্থাপনা দেখলাম মধুমিতাদির কাছ থেকে, আর এই আড্ডা আমাদের চলতেই থাকবে। তবে একবার আমরা অসীমদার কাছ থেকেও জানবো যে অসীমদা, এই যে বসন্ত উৎসবটা কিন্তু সকলেরই কাছে খুবই কাছের, সকলেরই কিছু না কিছু স্মৃতি এই বসন্ত উৎসবকে ঘিরে জড়িয়ে রয়েছে। তো তোমার কি এই ধরনের স্মৃতি রয়েছে এই বসন্ত উৎসবকে ঘিরে? বসন্ত উৎসব ঘিরে স্মৃতি বলতে প্রথমেই বলে রাখি যে চির বসন্ত বলে একটা কথা আছে। একেবারে। আর চির বসন্ত মানে এভারগ্রিন ইংরেজিতে যেটাকে আমরা বলছি। তো সব কিছুই আমরা বসন্ত এলে আমরা নিজেদেরকে মনে করি আমরা চিরসবুজ, এবং আমার প্রত্যেকেরই চিরসবুজ হয়ে থাকাটাই ভালো, তাতে আমাদের জীবনের শক্তিটা বেড়ে যায়। আর আরেকটা হচ্ছে ছোটোবেলা থেকে আমি যেটা আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, যে আমি রং খেলতে ভীষণ ভয় পেতাম, আমি ঘরকুনো ছিলাম, বেরোতে পারতাম না, ভয় লাগতো। যাই হোক, তারপর বড় হয়ে সবচেয়ে আমার জীবনে পরম প্রাপ্তি আমাদের রায়গঞ্জে যে বসন্ত উৎসবগুলো হয় দেখি, বা টিভিতে অন্যান্য জায়গায়, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। আমরা দেখছি অংশগ্রহণ করছি, একটা বসন্ত মানে একটা বিরাট ব্যাপার। আবির খেলা, রং খেলা, এরকম বিভিন্ন রকমের যে খেলাগুলো হয় 2 দিন 3 দিন ধরে, তো এটাই তো আমাদের বাঙালিদের জীবনে বা হিন্দুদের বা ভারতবর্ষে বা বিশ্বে অনেক জায়গায় এরকম খেলাধুলো হচ্ছে, রং খেলা, এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। একেবারে। তো আপনার এই স্মৃতির সাথে জড়িত এই বসন্তকে ঘিরে একটা গান আপনার গলায় শুনি। আচ্ছা, তাহলে আমি একটা গাইছি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। নিশ্চয়ই নিশ্চয়ই, উনি তো আজ ওনার জন্যই তো আজ আমরা এখানে এসে আড্ডাটা দিতে পারছি, এটা তো অস্বীকার করা যায় না। একেবারে আপনি শুরু করুন। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, হইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুনে জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, হইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুনে জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। পিছের বাঁশি কোণের ঘরে, পিছের ওই কেঁদে মরে। পিছের বাঁশি কোণের ঘরে, পিছের ওই কেঁদে মরে। মরণে বারালো মরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো জয়ের মালা, রইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুনে জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালে ঝংকারে তারামায় মাতালে। যৌবনেরই ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালে ঝংকারে তারামার মাতালে। উড়িয়ে দেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। উড়িয়ে দেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আমার বলে এলো যাওয়ার পালা, বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, রইল প্রাণের দক্ষিণ হাওয়া আগুনে জ্বালা। বসন্তে ফুল গাঁথলো। বসন্তের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত প্রকৃতি, ফুল, পাখি, মনোরম পরিবেশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে বসন্তের সঙ্গে। তবে শুধুমাত্র প্রকৃতিই নয়, বসন্তের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেমও। আচ্ছা বৃন্দাবনদা, তোমার কাছে জানতে চাইবো, বসন্ত তোমার কাছে ঠিক কিভাবে ধরা দেয়? বসন্ত হচ্ছে ঋতুরাজ, মানে আমাদের মানে কি বলে যে 6টি ঋতু আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বসন্তকাল। বসন্তকাল হচ্ছে আনন্দদায়ক কাল। বসন্তকালে সবার মন মেজাজ খুব মানে আনন্দিত হয়ে থাকে, এবং এই জন্য বসন্তকালে কোকিলের গান শুনে আমরাও তো মুগ্ধ হই। ওই জন্য আমাদের সেই কোকিলের ডাক শুনেও আমাদের মনেও বেশ বসন্তের একটা মানে
ফুরফুরে মানে আমেজটা আমরা বুঝতে পারি। একেবারে একেবারে বসন্ত আমাদের মনেও বসন্ত নিয়ে আসে, ফুরফুরে আমেজ যে কথা বললেন বৃন্দাবনদা। মধুমিতাদি যেটা বলছিলেন বৃন্দাবনদা, একবারে ফুরফুরে মেজাজ, ফুরফুরে আমেজ। এই আমেজে আমরা অনেকক্ষণ ধরে প্রকৃতি নিয়ে কথা বললাম, কিন্তু বসন্তের প্রেমটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রেম পর্যায়ের একটা গান যদি শোনাও। বসন্ত মানেই প্রেম, এটা সবাই বলে, কিন্তু বসন্তকাল মানে আরও একটা কথা, বারবার আমাকে এভাবে গলাটা একটু ঝেড়ে নিতে হচ্ছে, বসন্ত মানে কিন্তু একটু গলা খারাপেরও টাইমও বটে। আমরা শুধু সিরিয়াস আলোচনা করব তা তো নয়, একটু হাসি ঠাট্টাও করব। বসন্ত মানেই কিন্তু একটা বেশ সিজন চেঞ্জ আসে, তখন কিন্তু প্রত্যেকেরই প্রায় একটু গলা ডাউন হয়, আপ হয়, এরকম একটা সময় চলতেই থাকে। তবে প্রেমটা তো সবার ওপরে, সে সমস্ত গলা খারাপ, শরীর খারাপ, সেগুলো সমস্ত সাইডে রেখে প্রেমটা তো সবার উপরে। নিশ্চয়ই প্রেমের গান শোনাবো, একেবারেই প্রেমের গান, নিখাত প্রেমের গান। এবারের গান শ্রদ্ধেয়া শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি জনপ্রিয় বাংলা গান, সেটা আমি গাইবার চেষ্টা করছি আবারও। মেঘমালা আমি নই।
প্রণয় কাটে তোমার আগুনে। একেবারে ঋতুরাজ বসন্ত যে শুধুমাত্র প্রকৃতিকে নতুন রূপ দেয় তেমনটা কিন্তু নয়, তিনি প্রেমটাকেও কিন্তু এক নতুনভাবে সুসজ্জিত করে তোলেন। কি ঠিক বলছি কি না অসীমবাবু? তো আজ মধুমিতা দিয়ে আমাদেরকে এত সুন্দর একটা প্রেমের গান শোনালেন, আপনি কি শোনাচ্ছেন আজকের গানটায়? একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, ভাবছি এটা গাইব। অবশ্যই অবশ্যই, বসন্তের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট গান, খুব ভালো গান। একেবারে প্রেমের ছোঁয়া, প্রেমে একেবারে ভরে উঠেছে আমাদের আজকের এই গানটা। এটাই চেষ্টা করছি আর কি গাওয়ার। একেবারে একেবারে একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাচা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তুমি মম ফাল্গুনি, একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকে ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনি, রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
এক একটা শব্দ এতটাই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে এই গানে কিন্তু মানে আলাদা করে বোঝানোর মতো কিন্তু কোনো জায়গা নেই, তাই না বলুন? একদম। তো সেই ক্ষেত্রে আমাদের এই আলোচনাও জারি থাকবে। আর সেই সাথে ঋতুরাজ বসন্ত এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন একেবারে আপনাদের ঘরের বাইরেই কিন্তু এক কোলাহল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবাই ঘরের বাইরে বেরিয়ে যাবে, একেবারেই নীল দিগন্ত কিন্তু নানা রঙে রঙিন হয়ে উঠবে। তবে সেই সাথে সাথে বলতেই হবে যে যায় চলে যাক বসন্ত বহুদূর, নেই পরোয়া আমার কিছুই তাতে, প্রকৃতি যতই ছড়াক হরেক সুর, চিরবসন্ত থাকবে আমার সাথে। আর পাশাপাশি আমার সাথে থাকবে আজকের বসন্তের আড্ডা। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরিবল। আবারও ফিরে এলাম ট্রাইব টিভি বাংলার বসন্তের আড্ডা নিয়ে। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, বসন্তের প্রকৃতি, বসন্তের প্রেম, এবার কথা বলবো বসন্তের সব থেকে বড় উৎসব দোল উৎসব নিয়ে। দোল যে শুধু বাংলা কিংবা উড়িষ্যাতেই পালন হয় এমন কিন্তু নয়, ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু দোল উৎসব পালিত হয় বিভিন্ন আঙ্গিকে। এবং বৈষ্ণবদের মতে যেটা প্রচলিত রয়েছে যে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রাধা এবং গোপীদের সঙ্গে আবির খেলেছিলেন, আর সেই থেকেই দোল যাত্রার সূচনা। কিন্তু এইটা ছাড়াও আরও একটি গল্প প্রচলিত রয়েছে এই দোল যাত্রা নিয়ে। দিশা, সেই গল্পটা যদি একটু দর্শকদের শোনাও। একেবারে অনন্যা, এই যে দোল যে কথাটি, এই দোল কথাটি কিন্তু মূলত মিলেমিশে রয়েছে হোলি উৎসবের সাথে। আর এই হোলি উৎসবকে ঘিরে কিন্তু একটা কাহিনী রয়েছে, সেটি মূলত হচ্ছে গিয়ে এই হোলিকা বলে একজন রমণী ছিলেন, অর্থাৎ অসুর রমণী ছিলেন। আর এই অসুর রমণীকেই দহন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর পুরাণ মতে বলা হয়ে থাকে এই হোলিকা দহনের থেকেই এই হোলি উৎসবের সূচনা হয়েছে। আর যেমনটা ইতিমধ্যেই অনন্যা বলল যে এই হোলির সাথে দোল মিলেমিশে রয়েছে, আর দোলের সাথে আপনারা বুঝতেই পারছেন বৈষ্ণবতার ছোঁয়া রয়েছে। তো সেই থেকেই দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন নামে আমরা এই দোল উৎসবটাকে পালন করে থাকি। কোথাও আমরা হোলি বলছি, কোথাও হরি বলছি, কোথাও আবার আমরা বাংলায় যেমন বলছি দোল বা দোল উৎসব, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে এটিকে সীমাগা বলেও বলা হয়ে থাকে। দক্ষিণ ভারতে এই দোল উৎসবকে কিন্তু মদন দহন নামেও পরিচিত। আর তারপরে সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে দেখা যাচ্ছে যে 8 থেকে 80 জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু সমস্ত কিছু দুঃখ ভুলে গিয়ে এই দোল উৎসবে মেতে উঠেছেন। আর যেমনটা আমি আগেও বলেছিলাম, অর্থাৎ অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাদের পাড়ায় পাড়ায় কিন্তু একেবারেই কোলাহল গুজছে। তার কারণ হচ্ছে একটু পরে সকলেই কিন্তু বেরিয়ে যাবে এই দোল খেলা নিয়ে। আর একেবারেই পুরো গোটা শহর, গোটা গ্রাম, প্রত্যেকটি গলির আনাচে কানাচে একেবারে রঙের রং মাখা হয়ে যাবে। আর সেই সাথে সাথে শুধু যে আজকের দিনেই দোল খেলা হচ্ছে তেমনটা কিন্তু নয়, দোল কিন্তু বহু আগের থেকে খেলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দোলকে ঘিরে বা এই দোল উৎসবকে ঘিরে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর সেই স্মৃতিগুলোই আমরা খানিকটা চারণ করব অনন্যা আমাদের এই অতিথিদের কাছ থেকে। একেবারেই যেমনটা তুমি বললে দিশা, দোল মানে কিন্তু একটা স্মৃতি, আমার কাছে তো একটা আবেগ দোল মানে। কারণ একেবারে যখন ছোট ছিলাম তখন হচ্ছে যে একরকমভাবে দোল উদযাপন করেছি, আবার এখন একরকমভাবে উদযাপন করি। মানে আমি যেমন ছোট ছিলাম তখন আমি দিনের বেলা রং খেলতাম, বিকেলবেলা আবার আবির খেলতে বেরোতাম, এতটাই ক্রেজ ছিল তখন রং খেলার। আর তারপরের দিন ওই রং নিয়ে স্কুলে যাওয়া, মানে যার গায়ে যত বেশি রং আছে সে তত বেশি রং খেলেছে, সেটা একটা প্রাউড মোমেন্ট। হ্যাঁ, একেবারে প্রাউড মোমেন্ট। আর তার পাশাপাশি তারপর যখন একটু বড় হলাম তখন আবার অন্যরকমভাবে দোলটাকে সেলিব্রেট করতাম, যে আমার বাড়িতে পুজো হতো, রাধা কৃষ্ণের পুজো, তো সেই জন্য মা বেরোতে দিত না, পুজোর কাজেই ব্যস্ত থাকতাম, পুজোর মধ্য দিয়েই দোলটা কিন্তু উদযাপন করতাম। তো আমার কাছে দোলের বিভিন্ন সময়ের স্মৃতি কিন্তু বিভিন্ন। আবার কখনো কখনো পাড়ায় বন্ধুদের সাথে আবির নিয়ে বেরিয়েছি যে অন্যান্য বন্ধুদের রং মাখাতে। মধুমিতাদি, তোমার কাছে জানতে চাইবো তোমার ছোটবেলায় দোল ঠিক কিভাবে কেটেছে? আমার ছোটবেলায় যেভাবে কেটেছে এখনো ঠিক সেভাবেই কাটে। আমার কাছে দোল মানে ভীষণ হইহুল্লোর একটা বিষয়। আমাদের জয়েন্ট ফ্যামিলি,
আমার বাড়িতে প্রচুর সংখ্যায় লোক, সাথে পাড়ার তো প্রতিবেশীরা রয়েছে। আমরা ভীষণ মজা করি, মানে পুরো দস্তুর মজা যাকে বলে, একেবারে রীতিমতো আবির থেকে শুরু হয়, শেষে গিয়ে কাঁদায় গড়াগড়ি দেওয়া পর্যন্ত আমাদের সীমিত আর কি। এই পর্যন্ত আমাদের চলে, বীভৎস ভয়ঙ্কর লেভেলের রং খেলি আমরা আর কি। কখনো ওই প্রতিযোগিতায় নেমেছো, স্কুলে গিয়ে কে কতটা রং মেখেছে? না, অ্যাকচুয়ালি এটা ঠিক আমাদের এই জায়গাটায় আমরা এখানটা একটু স্কিপ করব, কারণ আমাদের একটু ভয় লাগতো টিচারেরা কি বলবেন, হয়তো পরদিন গেলামই না, স্কিপ করে দিতাম আমরা। যতদিন না রং উঠছে আমরা ঠিক যাচ্ছি না। তবে হ্যাঁ, একটা সবার মধ্যে উন্মাদনা তো থাকেই, কানে বিশেষ করে কানে রং লেগে থাকে, দেখ কানেরটা উঠছে না, এই হাতেরগুলো উঠে গেছে, এই গলার এই জায়গাটা উঠছে না, এরকম একটা থাকে। তারপরে বিশেষ করে যুদ্ধটা শুরু হতো আমাদের মাদের মধ্যে, সেই ঘষে ঘষে রংটা তুলে দেওয়ার একটা যে ব্যাপার, সেটা কিন্তু মানে সব ভালো লাগতো। শেষে গিয়ে যখন রং তুলতে হতো ওই বিষয়টা খুব বিরক্ত লাগতো, এখনো লাগে। আর ওই বছরে একটা দিন তখন আর মনে হতো না যে দোলটা বা হোলিটা ছেড়ে আসি, মনে হতো খেলেই যাই, রং খেলেই যাই, মানে মা ডেকেই যেত যে বেলা হয়ে যাচ্ছে বাড়ি ঢোক, কিন্তু বাড়ি ঢোকার কোনো নাম নেই, খেলেই যাচ্ছি, মানে রং শেষ হয়ে যেত, আমরা আবির জলে গুলে রং খেলেই যাচ্ছি এরকম একটা ব্যাপার। পাশাপাশি আরো একটা জিনিস, যেটা সকালবেলা প্রথমে বড়দের পায়ে আবির দিয়ে আর ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর দোল খেলতে বেরোনো, আর দোল খেলতে বেরোনোর আগে বিশেষ করে বাড়িতে তেল ময়েশ্চারাইজার বিভিন্ন মাখিয়ে পাঠানো হতো যাতে না রং লাগে, কিন্তু সেই রং থেকেই যেত। একেবারে। তো সেই ক্ষেত্রে অসীম বাবু, আপনাকেও জিজ্ঞেস করব, আপনারও নিশ্চয়ই এই দোল খেলা নিয়ে আপনার নিশ্চয়ই বহু স্মৃতি জড়িয়ে আছে, তো সব থেকে স্মরণীয় কোন দিনটা ছিল? স্মরণীয় দিন আমি যেটা বলবো, পরবর্তীকালে তো বড় হয়ে বন্ধুদের সাথে খেলতাম, বেরোতাম, খুবই আনন্দ করতাম। তো স্মরণীয় দিন কলেজ লাইফে আমরা মানে সেটা দোলের ঠিক 2-4 দিন পরে যখন কলেজ খুললো, আমরা মানে ওখানে একটা দারুণ একটা প্ল্যান করেছিলাম যে কলেজ রুমে, আমাদের রুমটা ছিল 3 তলার ওপরে, একটা সেপারেট ছিল সেই সময়। তো আমরা একটা বেশ একটা নাটক না মানে একটা বেশ হই হুল্লোড় একটা কিছু করবো আর কি। তো আমার এক বন্ধু এই সিলসিলা ছবিতে অমিতাভ বচ্চন যেরকম একটা সেজে ছিল, তো ওই টাইপের একটা সেজে গুজে বেশ আমরা বন্ধু বান্ধবীরা মিলে রীতিমতো নাচ গান, সেই হিন্দি গান যেটা হয় কলেজ লাইফে, সেই নাচানাচি, গান গাওয়া, অনেক কিছুই ব্রেঞ্চ বাজিয়ে গাওয়া, তখন তো আর কিছু বাজনার কিছু পাওয়া যাচ্ছে না ক্লাসরুমে আর কি, সেই সময় অফ একটা মুডে। তো সেই সময় আমরা খুব আনন্দ ফুর্তি করছিলাম, তারপর হঠাৎ করে দিলাম প্রিন্সিপালের আগমন, এবং আমাদের দিকে রক্তচক্ষু তাকিয়ে বলছে এগুলো সব কী হচ্ছে। আমার যেই বন্ধু সে সেজে ছিল আর কি ওই টাইপের, ওকে লুকিয়ে রেখেছে, আমার বান্ধবীরা গোল করে ঘিরে রেখেছে ওকে দেখতে না পায়। তারপরে মানে সেদিন মানে আমরা অসাধারণ খেলেছি, তারপর তো আমরা ক্লাস থেকে আমাদের বার করে দিল যে ক্লাসের মধ্যে এসব কেন হচ্ছে। আমরা বেরিয়ে এসে কলেজের পেছনে আমরা খুব আনন্দ করেছিলাম একদম সন্ধে পর্যন্ত। একেবারে। তো সুমন বাবু, এই জিনিসটা কিন্তু দেখা যায় যে এই দোল খেলা আমরা আমাদের পাড়ায় খেলছি সেটা কিন্তু হচ্ছে, কিন্তু সেই যে স্কুলে নিয়ে গিয়ে যে লুকিয়ে লুকিয়ে রং খেলাটা, সেটা কিন্তু একটা মানে স্মরণীয় দিন বলতেই। আমরা আমাদের যখন স্কুল লাইফ ছিল, স্কুল লাইফে আমরা প্রচুর রং খেলতাম, দিয়ে খেলা বা পটাশ, সেই পটাশ লাগানো, দাঁতে ঘষে দেওয়া, এই সমস্ত কাজ আমরা করতাম। মানে পুরো দোস্তুর মানে জাপটে ধরে তাকে জোর জবরদস্তি রং মাখানো, এবং স্কুলে পকেটে করে লুকিয়ে রং নিয়ে যাওয়া, পরের দিন রং খেলা শেষ হয়ে গেছে তা সত্ত্বেও স্কুলের ওই ক্লাসে 2টো ক্লাসের মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে রং লাগানো, টিফিন পিরিয়ডে রং লাগানো, এরকম ঘটনা প্রচুর ঘটতো। আমার মনে আছে একবার যে আমরা এই কাজ করেছি আর কি, টিফিন পিরিয়ডে সবাইকে রং লাগাচ্ছি। আমাদের স্কুলের যিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন, উনি একদম রীতিমতন বেত নিয়ে ধাওয়া দিয়েছে, আমরা মানে কোন দিকে পালাবো, মানে বেত্রাঘাতও খেয়েছি সেই সময়। এইরকম অভিজ্ঞতা অনেক রয়েছে একেবারে। আচ্ছা অনন্যা, কি মনে হয় এরকমটা নয় কি, এই যে কোথাও না কোথাও এই যে সেই যে সময়গুলো একে অপরের সাথে যে মজা করা, আনন্দ করা, এই যে এখন সবার হাতে হাতে এই যে এই বাক্সটা চলে এসছে, তো সেই ক্ষেত্রে এই আনন্দটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে না? মানে একেবারে দেখো দিশা, এই যে স্মার্টফোনের যুগ, সেখানে আমরা যত না বেশি মানে কি বলবো রং খেলি বা
দোল খেলি তার থেকে বেশি মনে হয় ছবি পোস্ট করা বা হ্যাঁ, রিলস একেবারে, বানাতে লোকে একেবারে। বেশি ব্যস্ত থাকে। আর তার জন্যই বলছি যে একটা স্টিকার, ছোট স্টিকার বা একটা ছোট মেসেজেই এখন হোলি খেলাটা অনেকে সেরে নেয়। হ্যাঁ। কারণ রাস্তায় আমরা যে সময়টা দেখতাম ছোটবেলায় যে ভিড় রাস্তার দুধারে, মানে সেই, যারা রাস্তায় সেই, সেদিন বেরোতেন না কেউ, সেদিন তাদের পেছন থেকে বেলুন মারা হতো একদম রং ভরে। আমি একটা জিনিস আগে দেখতাম ভীষণভাবে, এখন হয়তো কমে এসছে বা হয়তো আমার চোখে পড়ে না, অন্য কোনো এলাকায় হয়, আমার এলাকায় হয় না। আগে ভীষণভাবে সবাই মিলে একজোট হতো, তারপরে অমুক বাড়ি চল, অমুক জায়গায় চল, অমুককে রং দেবো, একেবারে, বাড়ি থেকে হ্যাঁ, টেনে হ্যাঁ। বের করে কেউ কেউ রীতিমতো তালা দিয়ে রেখেছে, সেই ধমকে জিনিসটাই। চিৎকার চেঁচামেচি করে তালা খুলে তাকে টেনে বের করে রং মাখানো এবং একটা বেশ সবাই একজোট হয়ে এখানে ওখানে যাওয়া, এই জিনিসটা আমি এখন একটু কম দেখি। জানি না, হয়তো বা হয়, আমার চোখে হয়তো পড়ে না। এখন ওই যে ও যেটা বললো যে এখন একটা ফোনের মারফত আমরা একটা স্টিকার একটা পাঠিয়ে দিই, খালি সেটা message উইশ করে করা। দিলাম, হ্যাঁ। আর আগে আবির লাগিয়ে পটাশ লাগিয়ে হ্যাপি হোলি একেবারে। বলা হতো, তো সেই একটা বিষয়টা আমি মিস করি। দোলটাকে অ্যাস্থেটিক করতে গিয়ে দোলের মজাটা, আনন্দটা কোথাও গিয়ে একটা হারিয়ে হারিয়ে যাচ্ছে। যাচ্ছে হয়ে সমাজে। পাশাপাশি মানে দোলটা এতটাই আনন্দের একটা উৎসব ছিল যে আগের দিন থেকে তার প্রস্তুতি চলতো, যে ন্যাড়া পোড়া সেখান থেকে তার প্রস্তুতি শুরু হতো, মানে আগের দিন বিকেল থেকে মোটামুটি যে শীতকালে যেসব ঝরা পাতা এক জায়গায় জড়ো করে জায়গায় জড়ো তারপর করে। সেখানে আলু পোড়া দেওয়া হতো, মঠ, এইসব অনেক একটা কিছু রিচুয়াল হতো, ছিল। হ্যাঁ। কিন্তু এখন দোল খেলা যাও বা দেখা যায় ন্যাড়া পোড়া, পোড়া তো এই বিষয়গুলো দেখাই যায় না। উঠেই গেছে প্রায় একেবারে। বলা যায়। অসীমবাবু যেভাবে হাসলেন মুচকি মুচকি, আমার মনে হচ্ছে তার মনে হয় কোনো একটা দিন মনে পড়ছে এই ন্যাড়া পোড়াকে ঘিরে। না, ন্যাড়াপোড়ার তো একটা ব্যাপার আছেই যে আমাদের বন্ধুরা আমরা সব সাজাতাম, হ্যাঁ। এই খড়ি পাটকাঠি এসব যেগুলো পেতাম আর কি, হ্যাঁ। পেয়ে আমরা ওটা আমাদের কাছে খুব মানে কোথাও বেড়াতে গেলে হয়তো সেদিন মা কোথাও নিয়ে গেছে, ছোট ছিলাম তো বেড়াতে গেছে, কিন্তু সন্ধেবেলাটা আসতেই হবে, বন্ধুরা মিলে কিছু ঘর ফর সাজাবো, একটা পোড়াবো, বুড়ি ঘর পোড়ানো, এসব কিছু মানে কিছু বুঝতাম না। তো ওই এরকম একবার দুটো কেস হয়েছে যে মা আমাকে নিয়ে গেছে বিকেলবেলায় হয়তো কোনো আত্মীয়র বাড়িতে বা কারো বাড়িতে, এবং আমি ছটফট করছি যে ওটা তো মিস চলে যাচ্ছে না, সন্ধেবেলাটা করতে হয়, রাত্রি হলে হবে না বা বিকেলবেলা হবে না। তো সেই সময় ব্যাক করাটা, মাকে তাড়াতাড়ি চলো ওটা করবো, এরকম দু একবার হয়ে গেছে, হ্যাঁ। এবং মিস করাটা যে কত কষ্টের সেটা তো মানে অত সুন্দর সাজিয়েছি সারা দুপুর ধরে একটা ঘর, বুড়ির ঘর যেটাকে বলা হয়। তো তবে একটু উন্মাদনাটা এখন কমে গেছে, যে কোনো কারণেই হোক। হোলির যেটা মানে বসন্ত উৎসব বা রং খেলার উদ্ভাবন কমে গেছে, এখন হোয়াটসঅ্যাপে রং খেলা হচ্ছে। একেবারে হোয়াটসঅ্যাপে রং খেলা হলেও আজকে আমাদের এই বসন্তের আড্ডায় একেবারে। হোলির গান হবে না, সেটা তো আর হতে পারে না। মধুমিতা, একদম একদম একদম। ব্রজ গোপী
তুমি যখন গান গাইছো তোমার যে মানে কণ্ঠটা মানে কি বলবো একেবারে কোকিলের কণ্ঠের সঙ্গে তুলনা করলে আমার কাছে বলছি আমার কাছে মানে খুবই মানে কি বলবো মানে আমি শব্দ পাচ্ছি না একেবারে মানে যখন উনি গাইছে মধুমিতা দি যখনই গাইছেন না মানে একেবারে মন ছুঁয়ে যাচ্ছে শুধু যে মধুমিতা দি তেমনটা নয় কারণ অসীমদা যেমন গাইছেন যে তার যে কণ্ঠস্বর তার কথা বলার কণ্ঠস্বরের মধ্যেই কিন্তু একটা অন্য রকমের জাদু রয়েছে এটা কিন্তু মানে অস্বীকার করার জায়গা নেই পাশাপাশি যে আমাদের মিউজিশিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু যেভাবে বাজাচ্ছে মানে এক কথায় বলতে গেলে আজকের আড্ডাটা কিন্তু এনারাই সার্থক করে তুলছেন যেভাবে সঙ্গত করছেন একেবারে জমে উঠেছে আড্ডা একেবারে আর এই যে তোমরা যে সকলে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে যে এসছো আমাদের সাথে এত গল্প করছো নিজেদের জীবনের যে এক একটা স্মৃতি চারণ করছো আমাদের সামনে মানে সত্যি একটা অন্যরকমই অনুভব হচ্ছে কিন্তু একেবারে একটা অন্যরকম অভিজ্ঞতা এই দোলের দিনটা একেবারে অন্যরকম ভাবে কাটাচ্ছি আমরা একেবারে আর দেখো এরা কিন্তু আমাদের আশেপাশেরই মানুষ কিন্তু দেখো আশেপাশে থাকা সত্ত্বেও আমরা আজকালকার দিনে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের আশেপাশের মানুষদের জীবনে আসলে কি চলছে বা তারা কি ধরনের তাদের জীবনে গল্প লুকিয়ে থাকতে পারে আমরা কিন্তু আসলেই জানতে পারি না তাই না অসীমদা বলুন আজকালকার সময়টা মানে একেবারেই কিন্তু পাল্টে গেছে আগেকার দিনে আমরা যেমন দেখতাম যে এই যে এক জায়গায় বসে এইভাবে গল্প করা সে এক পরিবারের মধ্যে হোক বা যখন পরিবারের অন্যান্য সদস্যরা এসে মিলিত হচ্ছে সেই জিনিসটা কিন্তু আজকাল কোথাও না কোথাও হারিয়ে গেছে যে যার মতো যখন দোলের পিরিয়ডটা স্পেসিফিক্যালি বলছি যে বন্ধুরা আগের দিন থেকে প্ল্যান করতো যে কালকে কারা কারা রং খেলতে বেরোবে তারপর রং খেলার পর সেই পুরোনো জামা আগের দিন রাত থেকে খুঁজে রাখা হতো যে তারপর সকাল সকাল উঠে সেই রঙের প্যাকেটগুলোকে নিয়ে রং খেলতে বেরিয়ে পড়া কার কার বাড়িতে যাওয়া হবে কত দূর যাওয়া হবে কটার মধ্যে বাড়ি ঢুকতে হবে মা ওয়ার্নিং দিয়ে রাখলেও সেই ওয়ার্নিং এর একদম তোয়াক্কা করা হতো না তারপর খেলার শেষে সেই ছেঁড়া জামাটি টাঙিয়ে দিয়ে পরের বছর আবার দোল খেলবো প্রতিশ্রুতি দিয়ে কোনো একটা বন্ধুর বাড়িতেই হয়তো খাওয়া দাওয়ার আয়োজন হতো একসাথে খাওয়া দাওয়া হতো আবার বিকেলের দিকে কোথাও প্রোগ্রাম থাকতো আবৃত্তির অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান থাকতো কিন্তু এখন বিষয়গুলো অনেকটাই কমে এসেছে এই ডিজিটাল যুগে সেটা কিন্তু ঠিক কথা তো যেমনটা আমরা বলছিলাম এই যে আমাদের দোলের ক্ষেত্রে বৈষ্ণবতাটা জড়িয়ে রয়েছে তো অসীমদা তোমার কাছ থেকে খানিকটা এই বৈষ্ণবের ছোঁয়ার গান শুনতে চাই বৈষ্ণবের ছোঁয়ার গান মানে রাধা কৃষ্ণের যে দোলযাত্রা সেই সংক্রান্ত যে কাহিনী বা যে লীলা ছিল হ্যাঁ মানে আমি একটু অন্যরকম ভেবেছি আর কি যে ঠিক আমাদের বসন্ত উৎসব বা বসন্ত যে হোলির গান বা আবিরের গান তো হোলির দিকে আমি যেটা ভাবছি আর কি বেশ একটা মজাদার গান গাইবো এবং সেই গানটা কিন্তু আমার মনে হয় গাওয়াই হয় না তো আমি এটা প্ল্যান করছি যে কিশোর কুমারের গাওয়া একটা গান তাই দিয়ে শুরু হোক ঠিক আছে মনে না রং লাগলে পরে কবে হোলি কেমন হোলি না লাগলে রং পরে কি আর যৌবনেরই হোলি যৌবনেরই হোলি 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 না রং লাগলে পরে হোলি কেমন হোলি না লাগলে রং পরে কি আর যৌবনেরই হোলি যৌবনেরই হোলি একেবারেই অসাধারণ আমরা একটি হোলির গান শুনলাম আর সেই সাথে সাথে আমার যেটুকু আপনাদের জন্য বলা আছে যে ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি মিটি তারা ভালো থেকো ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো নাও আমাদের গাও ভালো থেকো মেলা লাল ছেলেবেলা ভালো থেকো আর আপনারাও সবাই ভালো থাকবেন একেবারেই দেখো দিশা
গানে গল্পে আড্ডায় আমাদের এই কয়েকটা মুহূর্ত যে কোথা দিয়ে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আমাদের সঙ্গীত শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আড্ডার আসরটা এইভাবে জমিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। আরও একটা গান দিয়ে শেষ করব আজকের বসন্তের আড্ডা।